এই যে প্রেত কীরকমভাবে একজন মানুষকে ম্যানিপুলেট করতে পারে, মানে প্রেতের যে পজেশন আমরা দেখতে পাই যে একজন মানুষের ওপর পজেস করেছে, সেটা দুরকমভাবে হয়। ওই বাড়িটাতে ঢোকার পর, মানে যখন দুজনে একসাথে থাকছে, তখন নানান রকম অদ্ভুত অদ্ভুত ব্যাপার ওই বাড়িটাতে কিন্তু ঘটত। এইবার পাড়ায় যখন খোঁজ নিতে যাওয়া হয়, যেই তথ্যটা এনাদের সামনে আসে সেটা খুবই ভয়। অফিস থেকে ফেরার পথে একটা রেল লাইন পার হওয়ার সময় ট্রেন অ্যাক্সিডেন্টে এনারা মারা যায়, অর্থাৎ ট্রেনে করে এনারা মারা যায়। তা উনি যখন ঢুকে একটু ওপর দিকে উঠেছেন, ওই মেজানাইন ফ্লোরের ঠিক সামনেটায় যখন উঠেছেন, তখন মনে হলো ওনার পা ধরে কেউ একটা টান। মেয়েটা একটা কথা বারবার বলতো যে দুইজন মুন্ডহীন মানুষ আমার সঙ্গে বা আমার পিছু নেয়। তোমার ছকে যখন যেটা লেখা আছে, ইউনিভার্স যদি চায় যে সেটা ঘটাবে, সেটা যে কোনোভাবেই ঘটিয়ে দিতে পারে। শুক্রবারের রাত 9টা মানেই হরর মাইন্ডস হরর পডকাস্ট। আজকে ভূত চতুর্দশী স্পেশাল এপিসোড, আর এই এপিসোডে আমাদের সাথে রয়েছে দেবদীপদা। দেবদীপদা, কেমন আছো? ভালো আছি, তোমার কি খবর? খুবই ভালো। অনেক দিন পর হরর মাইন্ডসে, অনেকদিন লাস্ট আমাদের ইউটিএস একটা পডকাস্ট হয়েছিল, তারপর অনেক দিন পর হরর মাইন্ডসে। আজকে আমি জানি এই স্পেশাল এপিসোডে তুমি তো স্পেশাল ঘটনা এনেছোই। তার আগে আমি একটু দর্শকদের বলে দিই যে আপনারাও যদি আমাদের ঘটনা পাঠাতে চান, তাহলে নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই অডিও রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপে ওই ঘটনাটা পাঠিয়ে দিন, আমরা সেটা শুনবো, তারপর আপনাদের এখানে ডেকে নেব। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, তো অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর একটা আজকে অ্যানাউন্সমেন্ট আছে, যেটা দেবদীপদার অ্যানাউন্সমেন্ট। এটা হলো দেবদীপদার একটি নতুন চ্যানেল এনেছে ইউটিউবে। তো সেই চ্যানেলের নাম হচ্ছে ভূততন্ত্র বাই দেবদীপ মিত্র। এটিতে দেবদীপদা প্রত্যেক শনিবার দেবদীপদা একটি করে ভৌতিক ঘটনা আনবে। আপনারা দেবদীপদার ঘটনা পছন্দ করেন, তাই দেবদীপদা এই চ্যানেলটি নিজের উদ্যোগে খুলেছে। তো অবশ্যই চ্যানেলটির লিঙ্ক আপনি আমাদের ডেসক্রিপশানে পেয়ে যাবেন। তো ডেসক্রিপশান থেকে দেবদীপদার চ্যানেলে যান আর দেবদীপদার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে দেবদীপদাও একটু মোটিভেশন পায়, পরপর ঘটনা আনতে পারে। এটুকুই বলার। এবার আজকের ঘটনা আমরা শুরু করি। দেবদীপদা, আজকে কী ঘটনা এনেছো? গত 1 বছর ধরে বিভিন্ন অ্যাস্ট্রোলজারদের সাথে কথা বলে আমি একটি ব্রেসলেট বানিয়েছি, যার নাম মহালক্ষ্মী মানি ম্যাগনেট। তবে মানি তো এমনি চলে আসে না, তার জন্য কি চাই? কাজ আসার জন্য এই ব্রেসলেটে আমরা দিয়েছি গ্রিন অ্যাভেঞ্চুরিন। কাজ কনফিডেন্টলি করার জন্য আমরা এই ব্রেসলেটে দিয়েছি টাইগার আই। মেন্টাল ক্লিয়ারিটি যাতে কাজ করার সময় আসে, তার জন্য আমরা এই ব্রেসলেটে দিয়েছি ল্যাপিস লাজুলি। কাজ করতে করতে যাতে স্ট্রেস, অ্যাঙ্গার ইস্যু না আসে, তার জন্য আমরা দিয়েছি অ্যামেথিস্ট এবং হাওলাইট। মানি কিভাবে অ্যাট্রাক্ট হবে, তার জন্য আমরা দিয়েছি পাইরাইট। আর এই পুরো বিষয়টাকে স্টেবল রাখার জন্য আমরা দিয়েছি লাভা। আর এই সব কিছুর ওপর যাতে নজর না পড়ে, তার জন্য ব্ল্যাক অবসেরিন। এই পুরো বিষয়টার জন্য লাক ফ্যাক্টর দরকার, তার জন্যই আমরা দিয়েছি সিট্রিন। এই ব্রেসলেটটার প্রাইস হলো 1199, কিন্তু এখনই অর্ডার করলে আপনারা পাবেন 797 এ। এই ব্রেসলেটটি তাহলে কোথায় পাবেন? auraraksha.com এ ডেসক্রিপশন এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে। আর এটি ধারণ করার পদ্ধতি আমরা ইউজার ম্যানুয়ালে দিয়ে দিয়েছি, যেটি আপনারা বক্সে পাবেন। চলুন এবার পডকাস্টে ফেরা যাক। আচ্ছা, তো দেখো, আজকে যে ঘটনাটা বলবো এটা একটু অন্যরকম ঘটনা। এইটা মানে আমি যখন অনেক ছোট ছিলাম বলতে খুব ছোট নয়, মানে মোটামুটি ক্লাস 11-12 পড়ি, তখন আমি শুনেছি বা এক প্রকার বলতে পারো নিজের চোখে দেখেওছি কি ঘটেছিল। এবং এই ঘটনাটার মাধ্যমে আমি এইটা বোঝাতে পারবো আশা করি দর্শকদের, যে এই যে প্রেত কীরকমভাবে একজন মানুষকে ম্যানিপুলেট করতে পারে, মানে প্রেতের যে পজেশন আমরা দেখতে পাই যে একজন মানুষের ওপর পজেস করেছে, সেটা দুরকমভাবে হয়। একটা হচ্ছে ফিজিক্যাল পজেশন, মানে পুরো বডিটার ওপর সে কন্ট্রোল নিয়ে নিল এবং সে যা বলছে বা সে যেভাবে চালাচ্ছে সেই ব্যক্তিটা সেইভাবেই চলছে।
আর আরেকটা হতে পারে, সেটা হচ্ছে মেন্টাল পজিশন, যেটাকে অনেক সময় পার্শিয়াল পজিশনও বলে। তো আজকে আমি যে ঘটনাটা বলবো এইটা এই মেন্টাল পজিশনের লেভেলের একটা ঘটনা। এবার ঘটনাটা কীরকম, মানে আমার বাবা, তিনি আগে তো দমদমে থাকতেন, মানে একদম তার যে ছোটোবেলাটা সেটা দমদমে কাটে, তারপরে তো চাকরি বাকরি পেয়ে বাড়ি করে আমরা এদিকে চলে আসি। এইবারে আমার বাবা যখন একদম ছোট ছিলেন তখন ওনার একজন বাল্যকালের বন্ধু ছিলেন, তা যার নাম হচ্ছে নিহার। এইবার এই নিহার কাকা, এনাকে কিন্তু আমিও ছোটোবেলায় বেশ অনেকবার দেখেছি। নিহার কাকা আমাদের বাড়িতেও এসেছেন এবং খুব হাসি খুশি একজন জলি মানুষ। এইবার এই নিহার কাকা একটা প্রাইভেট ফার্মে কাজ করতেন, একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন। এবার সেই কোম্পানিতে কাজ করতে করতে হঠাৎ একদিন ওনাকে বলা হলো, মানে ওপর মহল থেকে একটা অর্ডার এলো যে আপনাকে একটু উড়িষ্যায় যেতে হবে, উড়িষ্যায় আপনার পোস্টিং, কয়েক বছর আপনাকে ওখানে থাকতে হবে। তা ওনার পরিবার ছিল সেন্ট্রাল ক্যালকাটায়, ওনাদের বাড়ি ছিল। তা ওনার একটা পরিবার ছিল, ওনার স্ত্রী ছিলেন, ওনার মেয়ে ছিলেন। এইবার এই নিহার কাকা তাদেরকে এখানে মানে কলকাতাতে রেখেই তিনি একাই ওই উড়িষ্যায় গেলেন। এবার উড়িষ্যাতে গিয়ে কোথায় থাকবেন, স্বাভাবিকভাবে একটা থাকার একটা বাসস্থানের জায়গা, তা কোথাও কিছু মনের মতো পাচ্ছেন না। তা একটা বাড়ির সন্ধান উনি পেলেন, যেটা একটুখানি শহর থেকে একটু আউটস্কার্টসের দিকে, তাও খুব দূরে নয়, একটুখানি বাইরের দিকে আর কি। এবার বাড়িটা দোতলা বাড়ি, তার ওপর তলাটা বন্ধ পড়ে থাকে, ওটা মালিকের, আর নিচ তলাটা তিনি ভাড়া দেন, মালিক অন্য কোথাও থাকেন, ভারতবর্ষের অন্য কোনো একটা প্রান্তে থাকেন, বাড়িটাকে জাস্ট উনি রেখেছেন এখানে ভাড়া দেওয়ার পারপাসে। এইবার এই বাড়িটার গঠনশৈলী বলো বা যাই বলো না কেন, সেটা দেখে কিন্তু মানে ওই নিহার কাকা প্রচণ্ড রকম অ্যাট্রাক্টেড হয়ে গেলেন। ওনার মনে হলো যে এইখানেই আমি থাকবো, এর বাইরে অন্য কোনো জায়গায় গিয়ে আমার থাকার দরকার নেই, এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, আর এখান থেকে আমাদের অফিসটাও খুব একটা দূরত্বে নয়। এইবার অনেকেই কিন্তু সেই সময় আশপাশের অনেক লোকজন তারা কিন্তু আপত্তি জানিয়েছিল যে এই বাড়িটা নেবেন না, এখানে একটু গণ্ডগোল আছে। তা উনি তখন শোনেননি, উনি কিছুই সেরকম মানতেন টানতেন না, ওনার বাড়িটা ভালো লেগে গেছে মানে উনি ওখানে থাকা শুরু করলেন। এইবার কিছুদিন থাকার পর ওই অফিসেই আরও একজন ব্যক্তি কাজ করতে এলেন, নতুন জয়েন করলেন। তিনি এসছিলেন আবার মধ্যপ্রদেশের দিক থেকে, সম্ভবত ভোপাল বা ওই রকম কোথাও। তা এবার ওই ভদ্রলোক, ওনাকে শর্মাজি বলা হতো সেই সময়, তা উনি ওই নিহার কাকার সঙ্গে থাকা শুরু করলেন ওই বাড়িটাতে। এবার এখানে আমি একটা কথা বলে নিই, এই যে নিহার কাকা যে ব্যক্তিটি, ইনি খুব একটা এই ভূত বলো বা ঈশ্বর বলো এগুলোতে খুব একটা বিশ্বাস করতেন না। মানে নেগেটিভিটিতেও বিশ্বাসী নন, পজিটিভিটিতেও বিশ্বাসী নন, মানে এক প্রকার বলতে গেলে নাস্তিক প্রকৃতির একজন ব্যক্তি ছিলেন এই নিহার কাকা। আর এই যে শর্মাজি বলে যে ভদ্রলোক, তিনি ছিলেন সম্পূর্ণ বিপরীতধর্মী একজন মানুষ। তিনি পুজো আচ্চায় বিশ্বাসী, তিনি ভগবান প্রচণ্ড রকমভাবে মানেন, প্রচণ্ড সাত্ত্বিক একজন ব্যক্তি, এমনকি নিরামিষ আহারও করতেন যেটা আমি শুনেছিলাম। তা সেই ভদ্রলোক ওনার সঙ্গে থাকা শুরু করলেন। এইবার স্বাভাবিকভাবেই শর্মাজির যে মানে স্বভাব চরিত্র, উনি ওখানে একটা বললেন যে আমি ঠাকুরের আসন স্থাপন করব, আমি নিত্য পুজো করি, আমার এগুলোর দরকার পড়বে। তা নিহার কাকা তাতে কোনো আপত্তি করেননি, মানে অন্যের বিশ্বাসে আঘাত করার কোনো ইচ্ছা ওনার ছিল না বা স্বভাব ছিল না। তা উনি বলেছিলেন যে ঠিক আছে, তুমি যেরকম করছো করো, কিন্তু আমাকে এইগুলোর মধ্যে টানবে না বা আমাকে এগুলোর দ্বারা কখনো প্রভাবিত করার চেষ্টা করবে না, ইনফ্লুয়েন্স করবে না। এইবার যখনই মানে একটা দিনক্ষণ দেখে একজন পুরোহিতকে ডেকে ওই শর্মাজি উনি চাইলেন যে এই বাড়িতে একটা ঠাকুরের আসন স্থাপন করবেন। এবার সেই কাজটাতে বারবার করে বাধা পড়তে থাকলো। যাকেই বলা হচ্ছে তিনি অসুস্থ হয়ে পড়ছেন। এই করে অন্তত 3 থেকে 4 বার 3-4জন পুরোহিতকে ধরা হলো, যাদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছিল যে এখানে ঠাকুরের আসন স্থাপন করার জন্য, কিন্তু তারা কেউই ওই পর্যন্ত মানে পৌঁছে উঠতে পারলেন না। এইবার
ওই বাড়িটাতে ঢোকার পর মানে যখন দুজনে একসাথে থাকছে তখন নানান রকম অদ্ভুত অদ্ভুত ব্যাপার ওই বাড়িটাতে কিন্তু ঘটতো। কীরকম? রাত বিরেতে বারান্দায় মানে ওনারা যেই জায়গাটায় শুতেন সেই জায়গা লাগোয়া একটা বারান্দা ছিল, সেই বারান্দায় খুটখাট করে কারোর হেঁটে চলার শব্দ, রান্নাঘর থেকে কারণে অকারণে বাসন উল্টে পড়ে যাওয়া, কখনো কখনো বিশেষ কিছু মুহূর্তে রাতের দিকে বিশেষ করে এটা হতো যে শরীর ভারী হয়ে আসছে। সেটা কিন্তু নিহার কাকাও ফিল করেছেন, করেননি যে তা নয়, কিন্তু যেহেতু উনি এইগুলো মানতেন না তাই এইটা যে কোনো রকম নেগেটিভিটির কারণে হচ্ছে সেই ব্যাপারটা উনি বিশ্বাস করতে চাইতেন না। কিন্তু শর্মাজি মনে মনে বুঝতে পারতেন যে এখানে কিছু একটা গণ্ডগোল রয়েছে। তাও উনি মানে ঠাকুরের আসন স্থাপন করারও তো একটা রীতিনীতি রয়েছে, একটা রিচুয়াল থাকে সেখানে, দুম করে একটা স্থাপন করে দিলে হয় না, পুরোহিত ডেকে ভালো করে পুজো আচ্চা করে তারপরে স্থাপন করতে হয়। সেটা উনি করতে না পারলেও মোটামুটি একটু উনি চেয়েছিলেন যে ঠাকুরের ছবি টাঙিয়ে একটু তাতে ধূপধুনো দেখানো, এই ব্যাপারগুলো উনি করবেন, কিন্তু সেটাও কোনোভাবে উনি করে উঠতে পারেননি, কখনোই করে উঠতে পারেননি। তারপরে তো এই ব্যাপারগুলো তো চলছেই। এইবার ওই শর্মাজি উনি বললেন যে মানে নিহার কাকাকে বললেন যে দেখুন, আমি অনেক রকমভাবেই চেষ্টা করলাম, কোনোভাবেই তো এখানে পুজোটা আমি করতে পারছি না, আমার মনে হচ্ছে বাড়িটার মধ্যে কিছু একটা সমস্যা আছে, আমি কিন্তু আপনার সঙ্গে এই বাড়িতে থাকবো না, আমি অন্যত্র কোথাও চলে যাব বা অন্য কোনো একটা জায়গা ভাড়া নেব, আমি দেখছি কি করা যায়, কিন্তু এই বাড়িতে আমি থাকবো না। এবং আমার উপদেশ যদি আপনি মানেন, আমি জানি আপনি মানবেন না, আপনি নাস্তিক প্রকৃতির একজন ব্যক্তি, তো আমার কথা যদি আপনি শোনেন তাহলে আপনিও কিন্তু এই বাড়িতে আর বেশি দিন থাকবেন না, আপনিও অন্যত্র কোথাও একটা যান, তা না হলে কিন্তু পরে গিয়ে বিপদ হতে পারে। তো যাই হোক, আমরা মানে যতটুকু নিহার কাকাকে চিনতাম উনি এই কথাটা মানেননি, বিশ্বাস করেননি, উনি ওখানেই কিন্তু থাকা শুরু করেছিলেন। এবং অদ্ভুতভাবে মানে এটা পরে ওনার মুখ থেকে আমরা শুনতে পাই, মানে আমরা বলতে আমি তো তখন অতটা ইনভলভড হইনি ব্যাপারটাতে, আমার বাবা যেটুকু বলেন আর কি, তা উনি বাড়িটার প্রতি মানে সামহাউ প্রচণ্ড রকম অ্যাট্রাক্টেড হয়ে গেছিলেন। এবং যতটা সময় উনি বাড়ির বাইরে থাকতেন ততটা সময় ওনার মধ্যে একটা রাগ উত্তেজনা কাজ করত, এবং বারবার করে ওনার মনে হতো যে কতক্ষণে আমি ওই বাড়িটাতে মানে বাড়িটাতে ফিরব। তা এরকমভাবে চলতে থাকলো। এইবার ওই নিহার কাকা নিজেও ফিল করতেন যে বাড়িটার আনাচে কানাচে কেউ ঘুরে টুরে বেড়াচ্ছে, কারোর একটা গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, মানে উনি ঘরের মধ্যে ঢুকলেন, মনে হলো কেউ যেন একটা সামনে বসে রয়েছে, উনি ঢোকার সাথে সাথেই মিলিয়ে গেলেন, এরকম একটা কিছু ব্যাপার, এই ব্যাপারগুলো কিন্তু চলতে থাকলো। এবং কর্মক্ষেত্রেও দেখা যাচ্ছে যে নিহার কাকার মেজাজটা ধীরে ধীরে বাড়ছে, উগ্র হচ্ছে, এরকম হচ্ছে আর কি। তো এরকমভাবে চলতে থাকলো দিন। এইবার হঠাৎ করে একদিন, সেই দিনটা ছিল রবিবার স্বাভাবিকভাবেই ছুটি, সেদিন দুপুরবেলায় মানে ভাত টাত খেয়ে একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে উনি যখন উঠেছেন নিহার কাকা, তখন হঠাৎ করে উনি শুনতে পেলেন বা ওনার মনে হলো ওনার বাড়ির দরজায়, মানে বাড়ির দরজা বলতে একটা ব্যালকানি আছে, ব্যালকানি দিয়েই ঢোকে আর কি ভেতরে, সেই দরজায় দুজন ভদ্রলোক দাঁড়িয়ে উনি দেখতে পাচ্ছেন। তারা দাঁড়িয়ে একটু বাড়ির মধ্যে একটু উঁকিঝুঁকি মারার চেষ্টা করছে আর নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। এইবার এইটা দেখে উনি হন্তদন্ত হয়ে বাইরে বেরোলেন, বেরিয়ে জিজ্ঞাসা করলেন যে আপনারা কারা, কাউকে চান? তা ওনারা বলছেন যে না, আমরা এই পাড়াতেই থাকি, এই পাড়ার একদম শেষের দিকে থাকি, আমাদের বাড়ি আছে। তো যিনি ইন্ট্রোডিউস করলেন নিজেকে তিনি বলছেন যে আমার নাম হচ্ছে শিবেশ দাস, আর আমার সঙ্গে যে ভদ্রলোক রয়েছেন এনার নাম হচ্ছে ব্রজেশ ত্রিপাঠী। তো আমরা শুনলাম যে আপনি এখানে এসছেন, একা থাকেন, তো আমরাও ওই বাড়িটাতে ভাড়াই থাকি, তা আপনার সঙ্গে একটুখানি আলাপ করতে এলাম। তা আপনি কোন কোম্পানিতে কাজ করেন? তা তখন স্বাভাবিকভাবেই নিহার কাকা একটু মিশুকে মানুষ ছিলেন, দরজা খুলে দিলেন ওনাদেরকে, ভেতরে এনে বসালেন, বসিয়ে তারপর গল্পগুজব চলছে। তখন একটা ফর্মাল ইন্ট্রোডাকশান হলো প্রত্যেকের মধ্যেই। তা এই দুজন ব্যক্তি এনারা এখানে আসা শুরু করলেন, এনাদের যাতায়াতটা কিন্তু ক্রমশ চলতেই থাকলো, এটা কিন্তু আর বন্ধ হলো না। এবার করতে করতে কি হলো, প্রত্যেক উইকেন্ডে কেন বলছি, কারণ অন্যান্য দিনগুলোতে
অফিস থাকতো, ওনার ফিরতে একটু রাত হতো, তাও অন্যান্য দিনগুলোতেও ওনারা মাঝে মধ্যে আসতেন। মেনলি শনিবার আর রবিবার, শনিবার হাফ ডে থাকতো আর রবিবার ছিল পুরোপুরি ছুটির দিন। শনিবার আর রবিবার এনারা দুজনে কিন্তু আরও বেশি করে এনার বাড়িতে আসা শুরু করলো, এই নিহার কাকার এই ভাড়া বাড়িটাতে। এইবার এই যে বন্ধুত্বটা, এটা ধীরে ধীরে একটু অন্যদিকে টার্ন নেওয়া শুরু করলো। কীরকম টার্ন নেওয়া শুরু করলো? এই এই যে দুজন ব্যক্তি, মানে একজন শিবেশ দাস আর একজনের নাম হচ্ছে ব্রজেশ ত্রিপাঠী, এনাদের ছিল হচ্ছে প্রচণ্ড রকম তাস খেলার নেশা। আর এই খেলাটাতে তারা ধীরে ধীরে কিন্তু নিহার কাকাকে ইনভলভ করা শুরু করলেন। এবং প্রথম প্রথম সেটা নর্মাল তাস খেলা দিয়ে শুরু হলো, তারপর ধীরে ধীরে সেটা কিন্তু ওই বিনিময়ে খেলায় পরিণত হলো। মানে বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি, মানে এটা আর ভেঙে বলার কিছু নেই। তা এইবার নিহার কাকা নিজেও অনুভব করলেন যে তিনিও আস্তে আস্তে কিন্তু এই গেমটার মধ্যে বা এই খেলাটার মধ্যে প্রচণ্ড রকম ইনভলভ হয়ে পড়ছেন। এবং প্রথম প্রথম এই খেলাটাতে একটু সাফল্যও পেতেন, মানে যখন শিখে নিয়েছিলেন খেলাটা, ওনার এই কোনো দিনই ছিল না, কিন্তু শিখে নেওয়ার পর প্রথম প্রথম উনি দেখছেন যে উনি সফল হচ্ছেন, উনি বেশ কিছু হাতে চলে আসছে। কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে তিনি এই খেলাটাতে হার করলেন, বিফল হতে শুরু করলেন। এবার যা হয় আর কি এই সমস্ত ক্ষেত্রে, একবার ধরে গেলে তুমি যতই বিফল হও না কেন, তোমার কিন্তু আরও বাড়তে থাকবে, তোমার আরও জেদ চাপতে থাকবে। এবার এই ঘটনাটা চলতে চলতে একটা টাইমে দেখা গেল যে ওই নিহার কাকা তার যে স্যালারিটা উনি পেতেন, সেই স্যালারিটা কোনোভাবেই তিনি আর রাখতে পারছেন না হাতে, তার অধিকাংশই খরচ হয়ে যাচ্ছে। কিছু টাকা বাড়িতেও পাঠাতে হয়, বাড়ির মানে পারিবারিক তো কিছু খরচ থাকে, তার জন্যই তো মানুষ কাজ করে। তা সেই স্যালারির টাকাটাও উনি হাতে রাখতে পারছেন না, বাড়িতেও কখনো কখনো টাকা পাঠাতে পারছেন না। এবার বাড়ি থেকে যখন যোগাযোগ করা হচ্ছে ওনার সঙ্গে যে টাকা পাঠানোর জন্য, তখন উল্টে উনি আরও রিয়্যাক্ট করছেন যে আমার পক্ষে সম্ভব না, প্রচণ্ড রেগে যাচ্ছেন, আমি দিতে পারবো না, আমার খরচ এখানে এসে বিদেশ বিভূতিতে থাকি, হ্যাঁ আমার খরচ এখানে প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, আমি দিতে পারবো না, এরকমভাবে চলছে। এইবার একটা টাইম এলো যখন উনি বাড়ির সঙ্গে যোগাযোগ করাই বন্ধ করে দিলেন, ঠিক আছে, আর এই দিকে এই সমস্ত কিছু চলছে। এবার বাধ্য হয়ে বাড়ির লোকজন অফিস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যে আমাদের সঙ্গে ইনি কোনো যোগাযোগ রাখছেন না, কোনো রকমভাবে টাকা পাঠাচ্ছেন না। তো এইটা তো একটা অধিকার আছেই বাড়ির লোকের যে স্যালারির টাকাটা সংসার খরচে দিচ্ছে না, অ্যাটলিস্ট স্ত্রী এটা বলতেই পারে, অফিসকে জানাতেই পারে। তা এবার অফিসকে জানানো হয়েছে, তা অফিস থেকে তখন আবার ওনাকে বলা হয়েছে যে এরকম করছো কেন, ইত্যাদি ইত্যাদি। এবার ওনার সঙ্গে কেউ খুব একটা মিসবিহেভ করতেন না, তার কারণ উনি কাজের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড এফিশিয়েন্ট ছিলেন। এবার এই প্রসঙ্গে আরও একটা ব্যাপার বলে রাখি, মানে উনি অ্যাকাউন্টসে ছিলেন, কাজের ক্ষেত্রে এফিশিয়েন্সি যতই থাকুক না কেন, ইদানিং মানে যেই সময়কার কথাটা বলছি, সেই মোমেন্টে ওনার কিন্তু কাজেও বেশ কিছু জায়গায় ভুল ত্রুটি হতো। আর এটা যেই টাইমের কথা, তখন কিন্তু অত মানে এই কম্পিউটারাইজড ব্যাপারটা হয়নি মানে কি হয়নি বলতে গেলে, মানে এখন যেরকম অ্যাকাউন্টস মেনটেন করা মানে পুরোটাই কম্পিউটারাইজড সফটওয়্যারের মাধ্যমে হয়, তখন পুরোটাই ম্যানুয়ালি করা হতো। এবার সেই ম্যানুয়ালি করা হতো এবং সেখানে প্রচুর ভুল ত্রুটি কিন্তু বেরোতো ওনার কাজের মধ্যেও। তা অফিস কর্তৃপক্ষ থেকে তখন ওনাকে বলছে একটু কড়াভাবে যে তাহলে কি আমরা অন্য কোনো ব্যবস্থা নেব, আপনার কাজে যখন এত ভুল হচ্ছে একটু কাজটা ঠিকমতো করুন, আর বাড়িতেও একটু টাকা পাঠান, এগুলো কি হচ্ছে, আপনি তো এরকম মানুষ নন। যাই হোক, তাতেও তার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। এর পরের স্টেজ যেটা এলো সেটা হচ্ছে ওনার প্রচুর টাকা ধার দেনা হয়ে গেল, প্রচুর ছোটোখাটো জায়গা থেকে ওনার বেশ কিছু টাকা ধার দেনা হয়ে গেল, এবং লোকের কাছে কারণে অকারণে তিনি টাকা কড়ি চাইতেন, এবং সেই টাকা কড়ি চাওয়াটা অফিস কলিগদের মধ্যে পৌঁছে গেল যে আমাকে একটু কিছু দাও, আমার একটু দরকার, আমি একটু আর্থিক অভাবের মধ্যে পড়েছি। তা এইগুলো হতে হতে প্রত্যেকের মনের মধ্যেই একটা সন্দেহ চলে এলো যে কি হচ্ছে ব্যাপারটা, এতবার করে টাকা কেন চাইছে। তা তখন সবাই ওনাকে একটু চেপে ধরলো একদিন যে আপনি বলুন
আপনার কি সমস্যা হচ্ছে, আপনার এত কেন টাকার দরকার হচ্ছে, আপনি একা থাকেন, আপনি একটা মোটামুটি একটা ভালোই মাইনে করি পান, আপনি সেই টাকাটা বাড়িতে পাঠাবেন, কিছু টাকা আপনার কাছে রাখবেন, আপনার তো ভালোই চলে যাওয়ার কথা, তাহলে আপনার এত কেন টাকার দরকার পড়ছে আর এতই বা কেন ধার দেনা করছেন মানুষের থেকে। তা তখন নিহার কাকা বললেন যে দেখো, তোমাদেরকে একটা কথা বলি, আমি এতদিন তোমাদেরকে বলিনি, আমি একটা ফ্যাসাদের মধ্যে পড়ে গেছি। কীরকম ফ্যাসাদ? যে আমার বাড়িতে আমি যখন এখানে থাকা শুরু করি, প্রথমটায় তো ওই শর্মাজি আমার সঙ্গে ছিলেন, শর্মাজি তখন ওই অফিসেই কাজ করতেন কিন্তু অন্যত্র গিয়ে থাকতেন। তা শর্মাজি আমার সঙ্গে থাকা শুরু করেছিলেন, তারপরে উনিও চলে গেলেন, ওখানে পুজো করতে পারছেন না, নানান রকম প্রবলেম ওনার হচ্ছে, তারপরে বাড়িটাতে উনি ভয়ও পেতেন। তা উনি চলে যাওয়ার পর দুজন ব্যক্তি যেচে এসে আমার সঙ্গে আলাপ করেন। তারা দাবি করেন যে তারা ওই পাড়াতেই থাকেন, ওই পাড়ারই একদম শেষের দিকে একটা বাড়িতে আমারই মতো ভাড়া নিয়ে থাকেন, অন্য কোথাও একটা কাজ করেন। তা একজনের নাম হচ্ছে শিবেশ দাস, আরেকজনের নাম হচ্ছে ব্রজেশ ত্রিপাঠী। তা এরা এসে আমার সঙ্গে আলাপ করে এবং আমাকে একটা জঘন্য টাইপের একটা খেলার মধ্যে ওনারা ইনভলভ করেছেন, যেই খেলাটা খেলা হয়, এবং এই ব্যাপারটা এতটাই আমার নেশার মধ্যে পরিণত হয়েছে যে আমি এই জায়গাটা থেকে আর কোনোভাবেই বেরোতে পারছি না, আমি আর কোনোভাবেই এই জায়গাটা থেকে বেরোতে পারছি না, আমি এটার মধ্যে ইনভলভ হয়ে গেছি। এখন আমি মানে প্রত্যেক সপ্তাহে আমি এই খেলা হেরে যাচ্ছি এবং আমাকে আরও বেশি করে টাকা আমাকে ইনভেস্ট করতে হচ্ছে, আর তার জন্যই আমার চারদিকে এত ধার দেনা হয়ে গেছে, আমাকে একটা নিয়ে বসেছে। তো এবার অফিসের লোকজন বললেন যে আচ্ছা, এই যে দুজনের নাম আপনি বললেন, এনারা যে ওই পাড়াতেই থাকেন শেষের দিকের কোনো একটা বাড়িতে, আপনি কখনো এদেরকে দেখেছেন? মানে ওই পাড়ার মধ্যে, আপনার বাড়িতে আসে বুঝলাম, কিন্তু ওই পাড়ার মধ্যে আপনি যখন দোকানে যাচ্ছেন বা যখন বাড়ি ফিরছেন, গলি দিয়ে যখন ঢুকছেন, তখন কোনো দিন রাস্তাঘাটে ওনাদের সঙ্গে দেখা হয়েছে? তা বলছে যে না, রাস্তাঘাটে তো আমার সেরকমভাবে দেখা হয়নি, কিন্তু আমার বাড়িতে আসেন। আর ওনাদের বাড়ির ব্যাপারটা যদি বলেন যে আমি ওনাদের বাড়ি গেছি কিনা, আমি অনেকবার ওনাদের বাড়ির প্রসঙ্গটা তুলেছি, তখন ওনারা বলেছেন যে না, আমার ল্যান্ডলর্ড খুব স্ট্রিক্ট টাইপের একজন মানুষ, তা আমরা যে এখানে বসে এরকম কিছু করব তার কোনো সুযোগ নেই, আর আপনার বাড়ি ফাঁকা, আপনার ওখানে বাধা দেওয়ার মতো কেউ নেই, তাই আপনার বাড়িতেই আমি আসি, আমার বাড়িতে গিয়ে আপনার কোনো লাভ হবে না। তা এইটা শুনে অফিসের লোকজনের একটু ডাউট হয়েছে, 3-4 জন। তা তারা ওই নিহার কাকাকে বললেন যে ঠিক আছে, আমরা এবার একদিন আপনার সঙ্গে আপনার পাড়ায় যাব, গিয়ে ওই দুই ব্যক্তির খোঁজ নেব এবং তাদেরকে বলবো যে এইগুলো বন্ধ করতে। তা অফিসের লোকজন একদিন ওই নিহার কাকাকে নিয়ে ওই পাড়াতেই গেলেন অন্যান্য বাড়িতে খোঁজ খবর নেওয়ার জন্য, যে এই শিবেশ দাস আর ব্রজেশ ত্রিপাঠী তারা এরকমভাবে এনাকে উত্ত্যক্ত করছেন, একটা জঘন্য খেলার মধ্যে ইনভলভ করেছেন। এইবার পাড়ায় যখন খোঁজ নিতে যাওয়া হয়, যেই তথ্যটা এনাদের সামনে আসে সেটা খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। ভয়ঙ্কর ইন দ্য সেন্স, প্রত্যেকেই বলছেন যে হ্যাঁ, নিহার কাকা যেই বাড়িটাতে এখন রয়েছেন সেই বাড়িরই একতলায় ওই ব্রজেশ ত্রিপাঠী আর শিবেশ দাস এনারা থাকতেন। এনারাও অন্যত্র কোনো একটা জায়গা থেকে এসে এখানে ভাড়ায় ছিলেন, কিন্তু একদিন অফিস থেকে ফেরার পথে একটা রেল লাইন পার হওয়ার সময় ট্রেন এনারা মারা যান, অর্থাৎ ট্রেনে করে এনারা মারা যান, অর্থাৎ এনারা মৃত। এইবার এইটা শুনে রীতিমতো মানে যা হয় আর কি, ওই নিহার কাকা তিনি প্রচণ্ড রকম ভয় পেয়ে গেলেন, এগুলো কি হচ্ছে, তাহলে এতদিন ধরে আমার বাড়িতে যারা আসতো, আমার সঙ্গে বসে গল্প করতো, আড্ডা মারতো, তারপর এই যে খেলাগুলো করতো, এরা তাহলে কারা? এবার যা হয় আর কি, মানে সব কিছুর তো আর ব্যাখ্যা পাওয়া যায় না। এরপর নিহার কাকা আস্তে আস্তে চেষ্টা করা শুরু করলেন যে কোনোভাবে যদি কলকাতায় ফেরত আসা যায়, আর ওই বাড়িটা তো সঙ্গে সঙ্গে ছেড়েই দিলেন। এবার ছেড়ে দেওয়ার পরেও অন্য একটা জায়গায়, মানে সঙ্গে সঙ্গে তো আর কলকাতায় উনি ফিরে আসতে পারবেন না, বেশ কিছুদিন আরও ওনাকে থাকতে হবে, তারপর অর্ডার আসবে, ট্রান্সফার হবে, তারপরে উনি আসবেন। তা এবার ভুবনেশ্বরেরই অন্য একটা বাড়িতে উনি থাকা শুরু করলেন। সেখানে
আরও দুজন ব্যক্তির সঙ্গে উনি রুম শেয়ার করে থাকতেন, কিন্তু সেখানেও এই দুই ব্যক্তি অর্থাৎ এই ত্রিপাঠী আর দাস এরা দুজন কিন্তু ওনার পেছন ছাড়ল না। অর্থাৎ শিবেশ দাস এবং ব্রজেশ ত্রিপাঠী এরা কিন্তু বারবার করে এই নিহার কাকাকে দেখা দিতেন। ঠিক আছে, কীরকমভাবে দেখা দিতেন? হয়তো উনি ঘুমাচ্ছেন, হঠাৎ মনে হলো পাটা ধরে কেউ টানলো, বা একটুখানি শরীরটাকে ধরে কেউ ঝাঁকিয়ে দিল, ধর্মড় করে উনি উঠে বসলেন, উঠে বসেই দেখতে পেলেন যে বিছানার ঠিক উল্টো দিকে মানে ওনার পায়ের কাছটাতে ওরা দুজন দাঁড়িয়ে রয়েছে এবং বারবার করে বলছে যে আমার কাছে আয়, এইভাবে আমাদের কাছে আয়, তুই এরকমভাবে চলে গেলে হবে, সরে গেলে হবে, এখনও তো কত খেলা বাকি, এরকমভাবে ইনসিস্ট করছে। তা এই করতে করতে ওই নিহার কাকার এক প্রকার কি বলবো মানে উন্মাদ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হলো। তো তখন নানান রকম কর্তৃপক্ষকে ধরে টোরে নানান সোর্স খাটিয়ে তিনি আলটিমেটলি আবার কলকাতায় ব্যাক করলেন, অর্থাৎ কলকাতার অফিসে আবার উনি নিজের ট্রান্সফার নিয়ে নিলেন। এবার কলকাতায় ফেরার পর বেশ কিছুদিন ভালো চলছিল, কোনো রকম প্রবলেম আর ছিল না। উনি কাজে জয়েন করেছিলেন, ওনার যতটুকু যা শরীর খারাপ হয়েছিল সেগুলোর থেকে উনি বেরিয়ে আসতে পেরেছিলেন। এবার বেশ কিছুদিন ভালো চলার পর হঠাৎ একদিন নতুন করে আবার সমস্যা শুরু হলো। কীরকম সমস্যা? উনি অফিস থেকে ফিরে বাড়িতে ঢুকবেন, তখন সন্ধে হয়ে গেছে প্রায়। এবার ওনাদের যে সেন্ট্রাল ক্যালকাটাতে যে বাড়িটা ছিল সেই বাড়িটা একটু পুরনো আমলের, অর্থাৎ ঢুকেই যে সিঁড়ির যে ঘরটা মানে সিঁড়িটা যেখান থেকে স্টার্ট হচ্ছে সেই জায়গাটা একটু অন্ধকার, তারপরে সিঁড়ি দিয়ে তুমি বেশ কয়েক ধাপ উঠে গেলে একটা মেজানাইন ফ্লোরের মতো রয়েছে, সেই জায়গাটাতে আবার একটুখানি আলো। তা উনি যখন ঢুকে একটু ওপর দিকে উঠেছেন, ওই মেজানাইন ফ্লোরের ঠিক সামনেটায় যখন উঠেছেন, তখন মনে হলো ওনার পা ধরে কেউ একটা টানলো এবং সঙ্গে সঙ্গে ওনার মনে হচ্ছে যেন পুরো শরীরটা ভারী হয়ে উঠছে, মাথার মধ্যে কেমন একটা যন্ত্রণা ভাব, শরীর একটু অসাড় হয়ে আসার মতো একটা অবস্থা, এরকম টাইপের উনি ফিল করলেন। মুহূর্তের মধ্যে উনি পেছন ঘুরে তাকিয়ে দেখছেন কেউ নেই, কিন্তু কেউ নেই। আবার যখন উনি সামনের দিকে ফিরে উঠতে যাবেন, দেখছেন যে ওই সিঁড়িরই ওপরে বেশ কয়েক ধাপ ওপরে ওই দুই ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের শরীর পুরো রক্তে ভেসে যাচ্ছে, একদম বীভৎস একটা দৃশ্য। মানে ট্রেনে কাটা পড়লে পরে যেরকম একটা রক্তাক্ত হয়ে যেতে পারে একটা মানুষের দেহ, ওই রকমভাবে ওনারা দুজন দাঁড়িয়ে রয়েছেন এবং খুব বাজে একটা দৃষ্টিতে তারা তাকিয়ে রয়েছেন নিহারবাবুর দিকে, নিহার কাকার দিকে, এবং সেই একই কথা, এখনও তো অনেক খেলা বাকি রয়ে গেল, তুই এইভাবে কেন চলে এলি? এইবার এই দুই ব্যক্তি অর্থাৎ শিবেশ এবং ব্রজেশ এরা দুজনেই কিন্তু বারবার বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা করে এই নিহার কাকাকে দেখা দিতেন এবং বারবার একটাই কথা বলতেন। এই কথাটা তো বলতেনই যে খেলা আরও অনেক বাকি রয়ে গেল, প্লাস আরও একটা কথা বলতেন যে তুই কি ভেবেছিস যে কলকাতায় ফিরেও তুই বেঁচে যাবি? এইবারে দেখ তোর সঙ্গে কি কি হয়। এইবার নিহার কাকা নিজেকে প্রোটেক্ট করার জন্য যা যা করণীয় তাই করলেন। যেই ব্যক্তি কোনোদিন মন্দিরে যেতেন না তিনি মন্দিরে যাওয়া শুরু করলেন। মন্দিরে মানে ওনার বাড়ির কাছে একটা কালী মন্দির ছিল, সেই কালী মন্দিরের একজন সাধক তাকে বাড়িতে আনলেন, বাড়িতে এনে একটুখানি শান্তির জল ছেটানো এই সেই করলেন, কিন্তু তাতেও খুব একটা কিছু সুবিধা হলো না। মানে বিরাট কিছু একটা প্রোটেকশন উনি কিন্তু তার জন্য পেলেন না। সাময়িকভাবে একটা উপদ্রব বন্ধ হলেও এটা কিন্তু চলতেই থাকলো। এবারে কি হলো, এই দুই ব্যক্তি এরা কিন্তু ওনার বাড়ির লোকের ওপরেও একটা কি বলবো একটা অত্যাচার বলো বা যাই বলো তাই শুরু করলো। মানে সেটা মানসিক যন্ত্রণাই হতে পারে, মানে ভয় দেখানো বিভিন্ন জায়গায়। এবার এরকমও অনেকবার হয়েছে যে ওই নিহার কাকা বাড়িতে ফিরেছেন, বাড়িতে ফিরে ঢুকেছেন, নিজের ঘরে বসে আছেন, বিশ্রাম নিচ্ছেন, হঠাৎ করে ওনার মনে হলো যে ওনার ঠিক পাশের সোফাটাতেই ওই দুই ব্যক্তি বসে আছে। মানে দেখে বোঝা যাচ্ছে ওরাই, কিন্তু কারোরই মাথা নেই, যেহেতু ট্রেনে কাটা পড়েছিল, কারোরই মাথা নেই। তো এইরকম চলতে চলতে
এইবার ওই নিহার কাকার মধ্যে আবার সেই আগের মতো পরিবর্তন আসা শুরু হলো। তিনি কারণে অকারণে ভয় পেতে শুরু করলেন, চাকরিটা আবার উনি ছেড়ে দিলেন এবং শরীর স্বাস্থ্য ধীরে ধীরে ভাঙতে শুরু করলো মানে আমি যেই স্টেজে গিয়ে দেখেছিলাম, মানে নিহার কাকা যখন আমাদের বাড়িতে আসতেন তখন একদম হাসি খুশি, আমি আগেও বলেছি খুব জলি একজন ব্যক্তি ছিলেন, কিন্তু আমি যখন দেখলাম যেই সময়ে, তখন ওনার শরীরটা পুরো একদম শীর্ণ হয়ে গেছে, ওনার গাল তুবড়ে গেছে, গাল ভর্তি দাড়ি, উনি ঠিকমতো কথা বলতে পারতেন না, কথা বলতে গেলে ওনার কথা বারবার করে জড়িয়ে যেত, আর চোখ টোক পুরো একদম কোটরের মধ্যে ঢুকে গেছিলো, নিয়ে একদম বিচ্ছিরি রকমের একটা অবস্থা। এইবার এটা তো গেল ওনার শরীর খারাপ, উনি এই শরীরের মানে শারীরিক অবস্থা নিয়ে অফিসে যেতে পারছেন না, এদিকে প্রচুর পরিমাণে ধার দেনা যেগুলো আগে থেকেই ছিল সেইগুলোও শোধ করতে হবে, সেগুলোও করতে পারছেন না, এদিকে ওনার ওয়াইফ কোনো কাজকর্ম করেন না, মানে পুরো ফ্যামিলিটার ওপর একটা আর্থিক অভাব যেটাকে বলে, অর্থের অনটন, সেইটা কিন্তু এই পুরো পরিবারের ওপর নেমে এলো। সবথেকে বড় কথা হলো যে এই নিহার কাকার যিনি মেয়ে, একমাত্র মেয়ে, তিনি পড়াশোনায় কিন্তু খুব ভালো ছিল, সেই মেয়েটি পড়াশোনায় খুব ভালো ছিল। এবার সেই মেয়েটাও আস্তে আস্তে পড়াশোনাতে ডিটোরিয়েট করতে থাকলো, মানে ও আমারই বয়সী বলতে গেলে, মানে আমিও তখন 11-এ পড়তাম, ও তখন 11-এ পড়ে। এবার আমি যেটা শুনতে পেয়েছি যে ও আস্তে আস্তে পড়াশোনা এক প্রকার ছাড়তে বসলো, পড়াশোনায় আর কোনো মনোযোগ থাকলো না, স্কুলে যেতে চাইতো না, ধীরে ধীরে ও কিন্তু একটা বদ্ধ উন্মাদে পরিণত হলো। তা ওর অনেক ডাক্তার বদ্যি করা হয়েছে, নিহার কাকাকেও করা হয়েছে, কিন্তু মেয়েটা একটা কথা বারবার বলতো যে দুইজন মুন্ডহীন মানুষ আমার সঙ্গে বা আমার পিছু নেয়, বা আমি তাদেরকে দেখতে পাই, বা তারা বারবার করে আমাকে ডাকে, ঠিক আছে? তা এইটা স্বাভাবিকভাবে কেউই বিশ্বাস করবে না, কিন্তু যেটা ফ্যাক্ট ও দেখতে পেত। আর এই করতে করতে ও যখন একদম বদ্ধ উন্মাদে পরিণত হলো, তখন ওর বাড়িতে কখন মানে থাকছে, কখন বেরিয়ে যাচ্ছে, মানে মা বাবার এটা নিয়ে একটা বিরাট বড় টেনশন। এবার নিহার কাকা তখন আর টেনশন করার মতো অবস্থায় নেই, তিনি পুরোপুরি শয্যাশায়ী হয়ে গেছেন, হাঁটতে চলতে পারেন না, গাঁটে প্রচণ্ড রকম ব্যথা হয়, ডাক্তার বদ্যি করেও কোনো রকম সুরাহা করা যাচ্ছে না। তা শরীরে প্রচণ্ড কষ্ট, উনি বলছেন বারবার যে আমার শরীরটাতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, এক এক সময় বলছে প্রচণ্ড জ্বালা হচ্ছে, মানে জায়গায় জায়গায় আঁচড়ের দাগ, ব্লিস্টার পড়ে যাচ্ছে, কালশিটে পড়ে যাওয়ার মতো। তো এরকম চলছে। তো এই চলতে চলতে একদিন মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে গেছে, মানে বাড়িতে প্রচণ্ড রকম তাকে আর রাখা যাচ্ছে না, বলছে যে এই দুজনের হাত থেকে আমাকে মুক্তি দাও, তা না হলে আমি কিন্তু উল্টোপাল্টা কিছু একটা করে ফেলবো। তা কেউ কিছু করতে পারছে না, প্রচণ্ড ভায়োলেন্ট হয়ে উঠছে, মানে কাউকে একটা দেখে চিৎকার করছে, কিন্তু অন্যেরাও তো কেউ কাউকে দেখতে পাচ্ছে না। তো তখন লাস্টে ওকে হাত পা বেঁধে রেখে দেওয়ার মতো একটা অবস্থা, ও সেই অবস্থায় দড়ি টড়ি ছিঁড়ে বেরিয়ে গেছে, বেরিয়ে একটা গাড়ির ধাক্কা খেয়ে মানে খুব ম্যাসিভলি ইনজিওর্ড হয়ে যায়, এবং 3 থেকে 4 দিনের মাথায় বোধহয় মারা যায়। আর মেয়ের মৃত্যুর আরও কয়েকদিন পর, প্রায় 1 থেকে 1.5 মাসের পর, নিহার কাকা নিজেও কিন্তু আত্মহত্যা করেন। এবার ওনার স্ত্রী একা পড়ে যান। এবার আস্তে আস্তে ওনার স্ত্রীর মধ্যেও একটা পরিবর্তন আসে, আমি যেটা শুনতে পেতাম। এবার আমাকে এইগুলোর মধ্যে খুব একটা ইনভলভ করা হতো না তখন, যেহেতু তখন আমার সামনে পরীক্ষা, এই সেই ব্যাপারগুলো। কিন্তু বাবা এবং অন্যান্য যে সমস্ত বন্ধুরা, মানে যেহেতু নিহার কাকা ওনার ছেলেবেলার বন্ধু, তাই বাবার আরও অন্যান্য বন্ধুরাও ওনাকে চিনতেন। তা তারা মাঝে মধ্যে ওই বাড়িতে যেতেন, ওই ভদ্রমহিলার খোঁজ খবর নিতেন। শুনতাম তিনিও নাকি এক প্রকার উন্মাদেই পরিণত হচ্ছেন, এবং উনি বারবার করে ক্লেম করতেন যে ওনার মেয়ে, ওনার হাজব্যান্ড মানে নিহার কাকা প্রায়ই ওনাকে ডাকেন, ওনার কাছে যেতে বলেন, এই সেই। তারপরে একটা টাইমে উনি চিকিৎসাধীন থাকা অবস্থায় ওনাকে বোধহয় অ্যাসাইলামে দেওয়া হয়েছিল, সেখানে দেওয়ালে মাথা ঠুকে 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 তিনি নিজেও বোধহয় মৃত্যুর পথটাই বেছে নিয়েছিলেন। তো এইটাই হচ্ছে ঘটনা। মানে এটা আমার কাছে খুব শকিং ছিল যে নিহার কাকা আর নেই, মানে তার পুরো পরিবারটাই আর নেই, যেহেতু মানে ফুল ফ্যামিলির সঙ্গেই আমাদের একটা হৃদ্যতার সম্পর্ক ছিল, অনেকবার আমাদের বাড়িতে এসছেন, আমরা অনেক জায়গায় একসাথে বেড়াতে পর্যন্ত গেছি। তা এইরকম একটা ব্যাপার, মানে
কীরকম হলো, প্রত্যেকটাকে তুমি যদি স্টেপ বাই স্টেপ মেলাতে যাও তাহলে ওই দুজনের আত্মা তারা নিহার কাকার মানে মাইন্ডটাকে ম্যানিপুলেট করে, তারপরে নিহার কাকার মধ্যে পরিবর্তন আসে, এখানে তিনি চলে আসেন, সেই অবধি এনারা ধাওয়া করেন, নিয়ে পুরো ফ্যামিলিটাকেই তারা উজাড় করে দেয়। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে ঘটনা, খুবই মর্মান্তিক, খুবই দুঃখজনক। আচ্ছা, এই ঘটনা নিয়ে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি, কারণ যেহেতু এটা একটা ইনকমপ্লিট ঘটনা, মানে এন্ডিংটা খুব অন্য মর্মান্তিক। হ্যাঁ, মর্মান্তিক। তো উনি যখন জানলো, বুঝলো যে এরকম একটা ঘটনা ঘটছে, তো কোনো প্রতিকারের চেষ্টা করেনি? তখনও কি এই ব্যাপারটাই করে গেছে, না আমি মানি না? দেখো, যারা মানে না তারা এই সিমটমগুলোকেও ইগনোর করবে, ভাববে শরীরের রোগ। হ্যাঁ, তারা এই সিমটমগুলোকেও ইগনোর করবে। এবারে হ্যাঁ, এটা সত্যি কথা, যখন উনি শুনলেন যে ওই মিস্টার দাস আর মিস্টার ত্রিপাঠী মারা গেছেন, এই বাড়িটাতেই মারা গেছেন, তখন ওনার মধ্যে একটুখানি ভয় ঢুকেছিল। কিন্তু পরবর্তীকালে যখন আবার উনি কলকাতায় ফিরে এলেন, নিজের চোখে এদের বিদেহীদের দেখলেন, তারপরে আর কি বলবো, মানে এই প্রতিকারের কোনো সুযোগটা উনি পাননি। তারপরে তো শরীরটা খারাপ হয়ে গেল, চাকরি চলে গেল, আর্থিক অভাবের মধ্যে পড়লেন, এখন সংসার সামলাবেন নাকি ওইসব করবেন। আচ্ছা, এই যে প্রেতের পজেশন যেটা এই ক্ষেত্রে হলো, আর খুব অ্যাক্টিভভাবে হলো, এরকম কি আর কারোর সাথে, মানে তোমার জানা কারোর সাথে হয়েছে? আমার জানা অনেকের সঙ্গেই এরকম হয়েছে। আচ্ছা, আমার বহু ক্লায়েন্টের সঙ্গে হয়েছে। এইটা যেটা ছিল, মানে এই নিহার কাকার যে তখন তুমি মানে কোনো অ্যাস্ট্রোলজি, তখন তো আমি ছোট, কিন্তু এইটা মানে এখন যেটা আমি বুঝতে পারি, এটা ছিল পার্শিয়াল পজিশন। পার্শিয়াল পজিশন মানে হচ্ছে আমার মাইন্ডের ওপর কন্ট্রোল নিচ্ছে। এটা মানে ডিমনিক পজিশনের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা দেখা যায়। ডিমনিক পজিশন দুরকমভাবেই হয়, মানে আমাদের মাইন্ডের ওপরেও নিতে পারে এবং আমার বডির ওপরেও নিতে পারে। তো এরকম মাইন্ডের ওপরেও নিয়েছে, বডির ওপরেও নিয়েছে, এরকম বহু বহু ইনসিডেন্ট আমি দেখেছি। মানে এমনও দেখেছি যে একটি ছেলে, তাকে এমনভাবে পজেস করেছে একটা স্পিরিট, যে সে তার মা বাবাকে ধরে উত্তম মধ্যম প্রহার দিচ্ছে। শুনি এরকম একটা ঘটনা। তো এই যে ঘটনাটা, এটা যদি আমি বলি, এখানে আমি নামধাম কোনো নেব না, তো এটা আমার একটা ক্লায়েন্টের সঙ্গেই ঘটে, মানে তার মা বাবা আমাকে বলেছিল পরে। তো এটা তো আমি ইনভলভ ছিলাম না, ওর মা বাবা পরে এসেছিলো আমার কাছে অন্য একটা ইয়ে নিয়ে। তা ছেলেটা একটা স্কুলে পড়তো এবং উচ্চ মাধ্যমিক দেবে। উচ্চ মাধ্যমিক দেওয়ার মানে প্রায় মাস 5 কি 6 আগে হঠাৎ করে ওর একটুখানি জ্বর আসে। এবার সেই জ্বরটা সহজে ছাড়তে চায় না, মানে প্রায় 3 দিন 4 দিন 102 101 এরকমভাবে জ্বর উঠছে নামছে, এরকম হচ্ছে। করতে করতে আলটিমেটলি ডাক্তার বদ্যি করে কিছুই করা গেল না। তা তখন সামনে যা হয় আর কি, মানে জ্বর যখন ছাড়ে না, আর বিশেষ করে এটা একটু মফস্বলের দিকে, সামনে একটা মাজার মতো ছিল, সেই মাজারে নিয়ে যাওয়া হয়, মাজার থেকে একটু ঝাড়ফুঁক করে দেওয়া হয়, তখন সাময়িকভাবে জ্বরটা একটুখানি নামে। কিন্তু তারপরেও আবার দিন 7 বাদে আবারও সেই একই অবস্থা। কিন্তু নেক্সট টাইম যখন জ্বরটা ফেরত এলো, প্রথমবার যে জ্বরটা ছিল তখন সেই জ্বরটা মানে ওকে প্রায় কাবু করে ফেলেছিল বলতে ওকে বিছানায় শুইয়ে দিয়েছিল। কিন্তু সেকেন্ড টাইম মানে শরীরে জ্বর রয়েছে, কিন্তু ও কিন্তু শুয়ে নেই, ও হেঁটে চলে বেড়াচ্ছে, সব কিছুই করছে, কিন্তু বলছে যে আমি স্কুলে যাব না, আমি পড়তে যাব না, আমি পড়াশোনা করব না। নিয়ে প্রথম সিমটমটা হলো বাড়িতে যত ওর বইপত্র রয়েছে সব কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতে শুরু করলো। তাও অনেক জোর জারি করে বুঝিয়ে টুজিয়ে স্কুলে পাঠানো হয়। এবারে স্কুল থেকে কমপ্লেন আসে যে ক্লাস চলাকালীন ও প্রচণ্ড ভায়োলেন্ট হয়ে ওঠে এবং প্রত্যেকের বই টই নিয়ে টেনে ছিঁড়তে শুরু করে। আচ্ছা, এবং টিচারদের সঙ্গেও মিসবিহেভ করা শুরু করে। তো আপনারা এটার কিছু একটা ব্যবস্থা নিন। তো এবার ধীরে ধীরে ওর গলা পরিবর্তন হতে শুরু করে, মানে ওর গলার মানে কণ্ঠস্বর চেঞ্জ হয়, আর প্রচণ্ড ভায়োলেন্ট হয়ে ওঠে, বাড়িতেও প্রচণ্ড ভায়োলেন্ট হয়ে ওঠে, একটু নোংরাভাবে থাকতে পছন্দ করে। এটা একটা কিন্তু বিরাট বড় সিমটম, নোংরাভাবে থাকা। মানে যেই মানুষটা প্রচণ্ড পরিষ্কার সে হঠাৎ করে নোংরা হয়ে গেল,
এবং খুব কনসিয়াসলি অন্য কেউ নোংরা কোনো জায়গা পরিষ্কার করতে এলে বাধা দেওয়া, সেটাও কিন্তু ছেলেটা করতো। ছেলেটা এমনিতে খুব টিপটপ টাইপের ছেলে ছিল, মানে বাড়ি থেকে সামান্য একটু বেরিয়ে দোকানে যাবে তখনও খুব সাজগোজ করে বেরোতো, এরকম একটা হ্যাবিট ছিল। সেই ছেলেটা নোংরাভাবে থাকতো, দাড়ি টাড়ি কিছু কামাতো না, স্নান করতো না, সব থেকে বড় কথা জল দেখলে ভয় পেত, বা জলের ছিটে গায়ে লাগলে ভয় পেত। এটা কিন্তু একটা আরেকটা সিমটম, ঠিক আছে? আচ্ছা, তো এরকম হতে থাকলো, হতে হতে যখন একদম এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গেল, তারপরে মাঝে মধ্যেই দেখা যেত যে অন্য কারোর একটা সাথে ও কনস্ট্যান্ট গল্প করে যাচ্ছে, কথা বলে যাচ্ছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না, ঠিক আছে? এইবার একজন তান্ত্রিকের সন্ধান ওরা পায়। তো তান্ত্রিক এসে যেটা মানে ওদের যে পদ্ধতিগুলো থাকে সেই পদ্ধতি ফলো করে যেটা বলেন যে ও সম্ভবত কোনো একদিন একটা গাছের তলা দিয়ে আসছিল বা কিছু, তখনই একটা স্পিরিট ওর ওপরে ক্যাপচার করে ফেলে, ওর বডিটাকে ক্যাপচার করে ফেলে, এবং বোধহয় ওই গাছটার তলায় দাঁড়িয়ে ও প্রস্রাব করছিল বা কিছু, হ্যাঁ, তা তখন ওই স্পিরিটটাকে ক্যাপচার করে ফেলে। এবং এই পার্টিকুলার ঘটনাটা কিন্তু আবার পাস্ট লাইফের সাথে কানেক্টেড, মানে স্পিরিটটার সঙ্গে ওর কিছু একটা পাস্ট লাইফের কানেকশন ছিল, ওরই কোনো একটা আগের জন্মের বন্ধু যাকে ও হয়তো খুন করেছিল বা ঠকিয়েছিল, এরকম কিছু একটা ব্যাপার ছিল ওদের মধ্যে, ঠিক আছে? তা সেই এখন কন্ট্রোল করছে, এবং এই স্পিরিটটা যাবতীয় যা সুখ, হ্যাঁ, জাগতিক যে সুখগুলো, সেই সুখগুলোকে ওর শরীরের মধ্যে দিয়ে মেটাচ্ছে। তো তারপরে নানান রকম ক্রিয়া টিয়া আছে, তন্ত্রক্রিয়া, যে বিভিন্ন প্রয়োগ হয়, হ্যাঁ, ধূমাবতী প্রয়োগ, বগলামুখী প্রয়োগ, এইগুলো করে মানে মাচ মোর একটা পজিটিভ এনার্জিকে দিয়ে কাজ করে আলটিমেটলি সেই প্রেতকে ওখান থেকে ছাড়ানো যায়। কিন্তু তারপর সেই ছেলেটার মধ্যে মানে ও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে ঠিকই, কিন্তু পড়াশোনা নিয়ে ও আর বেশি দূর এগোতে পারে না। এই কারণেই ওর মা বাবা আমার কাছে আসে। এবারে কীরকম অদ্ভুত ব্যাপার, ওর ছক দেখে আমি যেটা বুঝতে পারি, পড়াশোনা কিন্তু ওর বেশি দূর নেইও, ছকেও দেখাচ্ছে নেই। আচ্ছা, মানে ওর দেখাচ্ছে যে ও কলেজ অবধি যেতে পারবে না, ও শুধুমাত্র স্কুলিংটুকুই হবে, তাও সেটা ইনকমপ্লিট। ছকে সেটা দেখিয়েছে, লাইফে ঘটলেও সেটা, কিন্তু ঘটার মাধ্যমটা দেখো অন্যরকম। মানুষজন কি হয়, পড়াশোনায় অমনোযোগী হয়ে যায়, বারবার করে ফেল করে, স্কুল থেকে রাস্টিকেট করে দেয়, প্রেসারে অনেকে ছেড়ে হ্যাঁ, দেয়, পারিবারিক প্রেসারে, আর্থিক প্রেসারে অনেকে ছেড়ে দেয়। কিন্তু এইটা এমন একটা অদ্ভুত ঘটনা, মানে তোমার ছকে যখন যেটা লেখা আছে, ইউনিভার্স যদি চায় যে সেটা ঘটাবে, সেটা যে কোনোভাবেই ঘটিয়ে দিতে পারে। এটা মানে এটা সেই রকম কোনো ভৌতিক ঘটনা টাইপের নয়, এটা একটা মানে জ্ঞান অর্জনেরও বিষয়, জ্ঞান অর্জনের বিষয়। এবং সব থেকে বড় কথা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে না মানুষের একটু সচেতনতার দরকার। সচেতনতা বলতে ধরো, যেমন আমি এই যে এতগুলো ঘটনা বলেছিলাম, তার মধ্যে আমার বিভিন্ন হোটেল রিলেটেড ঘটনা রয়েছে। যখন কেউ হোটেলে যাচ্ছে, একটা হোটেলের রুমে ঢুকছে, সেইখানে একটুখানি বুঝে নেওয়া, একটুখানি দেখে নেওয়া যে কোনো নেগেটিভিটি আছে কি না। এইবার দেখো, সবার পক্ষে সেটা সম্ভব হয় না। আজকে আমি এই ফিল্ডে রয়েছি, আমি যখন কোনো একটা হোটেল রুমে প্রবেশ করব, আমি সবসময় পেন্ডুলাম ডাউজিং করে একটু দেখে নিই যে এখানে কোনো নেগেটিভিটি রয়েছে কি না। এখন তো অন্তত দেখি, আগে দেখতাম না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখন তো দেখি। তো কাজেই এই সচেতনতাগুলো, তারপরে যখন ধরো কেউ বাড়ি থেকে দূরে গেছে, একা থাকছে, তার মাইন্ডটা যদি সেরকম ভালনারেবল হয়, তাহলে কিন্তু, এবং সেই জায়গাটাতে যদি কোনো নেগেটিভিটি থাকে, তাহলে কিন্তু কোনো না কোনোভাবে সে কিন্তু বিপাকের মধ্যে পড়ে গেলেও যেতে পারে। তারপরে বাড়িতে দেখবে কিছু কিছু বাড়ি থাকে মানে যেখানে অশান্তি থামছেই না, সবসময় অশান্তি লেগে আছে। তো একটু বাড়ির পরিবেশটা একটুখানি ভালো রাখা, একটু নিচু স্বরে কথা বলা নিজেদের মধ্যে, কারণ এই ঝগড়াঝাটি, নেগেটিভ একটা পরিবেশ, এইগুলো কিন্তু যেই স্পিরিটরা বাইপাস করে,
তাদের কাছে কিন্তু এই জায়গাগুলো খুব মানে ফেভারিট জায়গা, অ্যাট্রাকটিভ জায়গা। তারা যদি কোনোভাবে অ্যাট্রাক্টেড হয়ে পড়ে, তারা কিন্তু ওই জায়গাটাতে স্টেও করে যেতে পারে। যাই হোক, আজকে তুমি মানে মূলত একটা ঘটনা আর একটা শিক্ষামূলক ঘটনা তুমি বললে। আজকের ভূত চতুর্দশী স্পেশাল এপিসোডে তুমি আসলে, খুব আর্জেন্ট আমরা এই পডকাস্টটা করলাম ভূত চতুর্দশীর জন্য। আশা করছি আগামী দিনে আবারও আমরা বসবো। আর যারা দেবদীপদার ভৌতিক চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, তো অবশ্যই যান, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। আর যদি আপনারা সার্চে গিয়ে সার্চ করতে চান, তাহলে হচ্ছে ভূততন্ত্র বাই দেবাদীপ মিত্র। তো আপনি সার্চ করলে এই চ্যানেলটি পেয়ে যাবেন। আর সাবস্ক্রাইব করে নিন। প্রত্যেক শনিবার একটা করে এপিসোড দেবদীপদা দেব। আর আজকের ঘটনাটি আপনার কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার আগামী সপ্তাহে শুক্রবার রাত 9টায় আমরা আসছি। আর আপনাদের কাছেও যদি কোনো ঘটনা থেকে থাকে, আপনার শোনা ঘটনা বা আপনার সাথে ঘটা ঘটনা, তাহলে নিচে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, সেই হোয়াটসঅ্যাপে আপনারা পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের পাঠান। আমরা সেটা শুনবো, তারপর আপনাদের এখানে ডেকে নেব। অবশ্যই হরর মাইন্ডসকে সাবস্ক্রাইব করুন, দেবদীপদার নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে পরের শুক্রবার। থ্যাংক ইউ।